আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা। আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের উপস্থিতিতে সংসদ ভবনের দক্ষিণে প্লাজায় সংবাদপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল। 24-এর এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারত পালান স্বৈরাচার শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে আত্মগোপন করেন মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীরা। এবং শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত, জানালেন তৌহিদ হোসেন। 5 আগস্টকে ঘিরে নাশকতার শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন। 2024 সালের এই দিনে দেশের ছাত্র জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করে নতুন ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিকেল 5টায় মানিক মিয়া এভিনিউয়ের অনুষ্ঠান থেকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদ মুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। জহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি 5 আগস্ট, ছাত্র জনতার 36 জুলাই মঙ্গলবার। দেশের মানুষের ঐক্যের প্রতীক ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের পাতায় লেখা হয় বাংলাদেশের জনগণের বিজয়ের নতুন অধ্যায়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদের পাশে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। এই আয়োজন থেকে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার বাণীতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের তাগিদ দেন। একই সাথে জানান, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তিনি আশা করেন চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, গড়ে উঠবে ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন, টানা 16 বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় দলমত নির্বিশেষে সবাইকে একসাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। এছাড়া দিবসটি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ ড্রোন শো। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই গণ অভ্যুত্থান দিবস ও জুলাই ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। সোমবার রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্ট বা 36 জুলাই বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানোর একদিন। 24-এর এই দিনে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান স্বৈরাচার শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যান হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে মসজিদের ক্ষতি পর্যন্ত। ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টায় শেষ মুহূর্তেও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারে লেলিয়ে দেয়া বাহিনী। সবকিছু ছাপিয়ে বিক্ষুব্ধ জনতার স্রোতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। স্বৈরাচার পালিয়ে যাবার সেই সময়ের ঘটনা তুলে ধরছেন একরামুল হক সায়েম।
former Bangladesh Prime Minister Sheikh Hasina has arrived. 15.5 বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছেন। এই খবরে রাজপথে উল্লাসে নামেন ছাত্র জনতা। এক যুগ ধরে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়বেন, এমন ঘটনা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে 5 আগস্ট সোমবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে স্রোত নামে বিক্ষুব্ধ জনতার। স্বৈরাচারের পালিয়ে যাবার খবরে সব স্রোত গড়ায় গণভবন আর সংসদ ভবনের দিকে। শেখ হাসিনার কাছে তার যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের চিফ তাকে বললেন যে উত্তরা থেকে 5 লক্ষ লোকজন আসছে আর যাত্রাবাড়ির থেকে 3.5 লক্ষ লোকের মতো আসতেছে, ঢাকামুখী মার্চ হচ্ছে। এই জনস্রোত যদি ঢাকায় এসে এবং যদি গণভবনে আসে, কোনো পক্ষে তাদের পরে গুলি টুলি করে এদের থেকে মুক্তি সম্ভব না। তখন তার একটাই হয়েছে এখান থেকে চলে যেতে হবে। তারা শেখ হাসিনাকে অলমোস্ট বাধ্য করেন যে এটা ইয়ের জন্য। শেখ হাসিনা এটা শুনবেনই না। শেখ হাসিনা পালিয়ে যাবার ঘটনার প্রথম প্রকাশ করেন সে সময়ের বিদেশি সংবাদ মাধ্যম AFP'র সাংবাদিক শফিকুল আলম। তিনি এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্মিত সেই খবর নিশ্চিত করেন একাধিক সোর্সের মাধ্যমে। এটা খুব একটা রিস্কি একটা বিষয় ছিল। 12:40 পৌনে 12টার দিকে আমি খবর পাই, আমি একজন সোর্সে, গণভবনের এক সোর্স আমাকে বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমার তখন বিশ্বাস হচ্ছিল না। তখন AFP'র যে এশিয়া চিফ তাকে এবং AFP'র যে সাউথ এশিয়া চিফ তাদের দুজনকে জানাই। তারা আমাকে বলেন যে তুমি একটা সিঙ্গেল সোর্সে তো হবে না, আরও 2-1 জনকে, কেননা যে আমাকে জানিয়েছেন সে বললেন যে তার নাম দেওয়া যাবে না। তো তখন আমি আরও 2 জনের কাছে ইয়ে করে আমি এটা কনফার্ম হওয়ার পরে আমি এই রিপোর্টটা ফার্স্ট ব্রেক করি। ব্রেক করলে যেটা হয় যে সবাই আমাকে ফোন দিচ্ছে যে ইয়ে হচ্ছে কিনা, হাসিনা বলছে পালিয়ে গেছে। যদি না হইতো তাহলে হয়তো কি সে এসে দেখা গেল যে আমাকে অ্যারেস্ট করে আমি 30 বছর 20 বছর। দুপুরে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর দেশবাসীকে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। এমন খবরে ঢাকার রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন লাখো ছাত্র জনতা। হাজার হাজার মানুষ ঢুকে পড়ে গণভবনে। বিক্ষুব্ধ জনতার আক্রোশের শিকারে পরিণত হয় স্বৈরাচারের আবাসস্থল। শেখ হাসিনা যেটা করেছেন, সে বিটিভিকে ডেকেছেন যে বিটিভির মাধ্যমে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন। বিটিভির লোকরা এসছিল, কিন্তু প্রবলেম হয়েছে যে বিটিভির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যেই সময়টুকু, এই যে প্রিপারেশন, ওই সময়টুকু তার ছিল না। সে তারপরে নিজের জীবনটা নিয়ে পালিয়ে বেঁচেছেন আর কি। তারা এখান থেকে বের হয়ে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যে কুর্মিটোলার ভিতর দিয়ে একটা এয়ারপোর্টে যাওয়ার একটা রাস্তা আছে, হ্যাঁ, পিছন দিক দিয়ে, এয়ারপোর্টের সামনের দিক দিয়ে। কিন্তু ওই বাংলাদেশ চায়না যে কনফারেন্স সেন্টার, এই যে প্ল্যানিং কমিশনের ওই পাশে, ওইখানে এসে তারা খবর পান যে উত্তরার থেকে যে মানুষের ঢল আসছে সেটা অলরেডি এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছে। তো ফলে তারা ওই সাহসটা আর করেন নাই যে এয়ারপোর্ট পর্যন্ত যাবেন ওইটা। ফলে তারা যেটা করেছেন যে ওইখান থেকে খুব, এটা ঠিক উল্টা পাশেই হচ্ছে পুরনো এয়ারপোর্ট ছিল, সেই পুরনো এয়ারপোর্টে এসে হেলিকপ্টারে করে চলে গেছে। সেনা সদর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বঙ্গভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতা। 3 বাহিনী প্রধান, রাজনৈতিক দলের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কেবল শেখ হাসিনাই নয়, পালাতে বাধ্য হয় তার সহযোগী দলের নেতা, মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত, যে ঘটনা পুরো বিশ্বেই বিরল। বিতাড়িত স্বৈরাচারের স্মৃতিচিহ্ন এখন বহন করে চলেছে তার দীর্ঘ সময়ের আবাসস্থল গণভবন, যা জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে
ফ্যাসিবাদ সহ সব অপশাসনের বিরুদ্ধে জাগিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্ম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, গণ অভ্যুত্থান দিবস উদযাপনের জন্য কি ধরনের প্রস্তুতি চলছে মানিক মিয়া এভিনিউয়ে, আমাদের বিস্তারিত জানাবেন। মীরা, একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা যায় মানিক মিয়া এভিনিউতে। আজ ৩৪ জুলাই, এই ৩৪ জুলাই কিংবা ৫ আগস্ট, এই ৫ আগস্টকে কেন্দ্র করে আজ মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী যে আয়োজন, সেই আয়োজনের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি সকাল থেকেই ছিলাম এবং মানিক মিয়া এভিনিউতে একেবারেই যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বেশিরভাগই একেবারে শেষ মুহূর্তের যে কাজ, সেই কাজের উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন। আজকের যে দিন, সেই দিনের কথা জানাচ্ছিলেন। মূলত আজ সারা দিনব্যাপী যে আয়োজন, সেই দিনব্যাপী আয়োজনের প্রধান যে আকর্ষণ জুলাই সনদ, বিকাল ৫টায় প্রধান উপদেষ্টা সংসদের এই পাশ থেকেই ঘোষণা দিবেন। আমরা এখন আছি মানিক মিয়া এভিনিউয়ের রাস্তায়। আপনাকে যদি একটু দেখাই মীরা, যে এখানে যে প্রস্তুতি চলছে, এখানে দিন থেকে সকাল থেকেই যারা কাজ করছেন তারা কিন্তু এর অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। মূলত এই জুলাই যে পুনর্জাগরণ অনুষ্ঠান মালা, সেই মাসব্যাপী আমরা জুলাই কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো দেখেছি, সেই অনুষ্ঠানের কিন্তু আজ সমাপ্তি বলা যায় যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার আজকের এই মানিক মিয়া এভিনিউয়ের এই আজকের আয়োজনের মধ্য দিয়ে। এবং আজকের এই বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউ মূলত এখন যে মঞ্চ, সাউন্ড, লাইট এসব চেক করা হচ্ছে, এসব ঠিকঠাক মতো মানে বসানো হচ্ছে। এখানে যারা কাজ করছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তা এখানে জোরদার করেছেন। এবং আজকে ঠিক 11টা থেকেই মীরা এখানে সাংস্কৃতিক আয়োজন রয়েছে। বিভিন্ন ব্যান্ড আসবেন, বিভিন্ন ব্যান্ডের সদস্যরা এখানে গান পরিবেশন করবেন। এবং আমরা এছাড়াও দেখেছি যে আজকে অন্যতম একটা আকর্ষণ রয়েছে যে ড্রোন শো। সেই ড্রোন শো কিন্তু অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে ড্রোন শো। এবং সেই জায়গা থেকে সন্ধ্যা পর্যন্তই আসলে সবার অপেক্ষা যে আজ মানিক মিয়া এভিনিউতে কি থাকছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উৎসুক যারা রয়েছেন তাদের কিন্তু একটা উপস্থিতি রয়েছে, যে উৎসুক যারা রয়েছেন তাদের একটা উপস্থিতি আমরা বাইরে লক্ষ্য করছি। অনেকে ভেতরে আসতে চাচ্ছেন, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। সকাল থেকেই ব্যাপক কড়াকড়ি এখানে জোরদার করা হয়েছে। মীরা, আমি আছি পুরো অনুষ্ঠানের আজ দিনব্যাপী মানিক মিয়া এভিনিউতে। আমরা পর্যায়ক্রমে হয়তো বা বাকি খবর জানিয়ে দিব। তবে মূল আকর্ষণ যে জুলাই সনদ, সেই জুলাই সনদের অপেক্ষায় কিন্তু গোটা দেশ। মীরা, আপনাকে ধন্যবাদ। ৫ আগস্টকে ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, ৫৪ বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই খুব ভালো ছিল না। ৩ আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, ৫ আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। সতর্কতা তো সরকার তো সব কিছুর ব্যাপারে সতর্ক থাকতে হয়। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে ভারত ইতিবাচক সাড়া দেয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তাকে ফেরত আনতে প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এবারে নিষ্ঠুরতা ছিল অপরিসীম, অবিশ্বাস্য। এটাকে বিশেষ মর্যাদা দিয়েছে। এবং পাশাপাশি যে এই নিষ্ঠুরতা সত্ত্বেও কিন্তু মানুষ পিছিয়ে আসে। রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের ধারণ ক্ষমতা রক্ষায় 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দিয়ে পানি ছাড়া শুরু হয়েছে। সোমবার দিবাগত রাত 12টার পরে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের 16টি গেট খুলে দেওয়া হয়। তবে কর্ণফুলীর ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
এর আগে বলা হয়েছিল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ে সোমবার বিকেলের পরিবর্তে 5 আগস্ট মঙ্গলবার সকালে খুলে পানি ছাড়া হবে। তবে বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়, তাই রাতে গেটগুলো 6 ইঞ্চি করে খুলে পানি ছাড়া হয়। জুলাই অভ্যুত্থানের বিজয় জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে, সেই সাথে দুর্নীতি চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শে দেশ গড়ার আহ্বান জানান। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নানা আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করল যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহার সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিভাগের প্রধান ডাক্তার নজরুল ইসলাম। এ সময় তারা দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদের এই দেশ যেন স্থান পায়। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের জায়গা থেকে কথা বলতে হবে, সেই ব্রত আমরা নেই। কারণ হচ্ছে মানবিক হওয়ার চেষ্টা করি, মানবিক হওয়ার চেষ্টা হলে দেশটা সুন্দর হবে। সভায় আরো বক্তব্য রাখেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ আদর্শ ধারণ করে সকল ধর্ম বর্ণ মত পথের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেন। 24-এর গণ আন্দোলন আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম পাহাড়ি সবাইকে নিয়ে একাকার হয়ে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে এদেশের উন্নয়নে ভূমিকা রাখবো। অনুষ্ঠানে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোসাম্মদ মেহরুন্নেসা সহ মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভা শেষে 24-এর গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মাঝে বন্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিতর্কিত গোলাম নাফিজের কবরে শ্রদ্ধা জানানোর শেষে তিনি দাবি জানান। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শহীদ নাফিজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, শহীদদের রক্ত বৃথা যাবে না। এই সময় শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান জুলাই গণঅভ্যুত্থানের মামলার দ্রুত বিচারের দাবি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ, মিরপুর বাংলা কলেজ ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিতার্কিকরা। যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, যারা সরাসরি গুলি করেছে, যারা সরাসরি গুলির নির্দেশদাতা ছিল, এক এক করে বেরিয়ে আসছে। আমি সরকারের কাছে বলতে চাই যে আজকে মুজিব পরিবারের যে অবৈধ সম্পত্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এক এক করে প্রকাশিত হচ্ছে, আজকে এই মুজিব পরিবারের সম্পত্তিগুলোকে সরকার বাজেয়াপ্ত করে যাতে এই শহীদদের পরিবারকে সেখানে দিয়ে দেওয়া হয়, আহত পরিবারকে সেখানে দিয়ে দেওয়া হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর আরো শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কবে থেকে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন তা এখনো জানাননি তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ভারতের তীব্র সমালোচনা করে ট্রাম্প জানান, রাশিয়া যখন ইউক্রেনের মানুষকে হত্যা করছে তখন দেশটি থেকে তেল কিনে সেগুলো বেশি দামে বিক্রি করছে ভারত। এ কারণে তাদের উপর আরো শুল্ক আরোপ করা হবে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানান, ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেক বেশি থাকায় তিনি নয়াদিল্লির উপর 25% শুল্ক আরোপ করেন। এছাড়া রাশিয়ার জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনলে জরিমানা করা হবে বলেও হুমকি দেন তিনি। এবার পার্টিক্স খেলার খবর। চূড়ান্ত হলো নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের সূচি।
ভারত এ মাসে বাংলাদেশ সফর স্থগিত করার পর নেদারল্যান্ডসের সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 30 আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে 2 দল। 1 ও 3 সেপ্টেম্বর হবে পরের দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6টায়। 3 মাসের সিরিজ খেলতে 26 আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। এই সিরিজের আগে আগামী পরশু থেকে একটি প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের উপস্থিতিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল। 24-এর এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালান স্বৈরাচার শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে আত্মগোপন করেন মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীরা। এবং শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত, জানালেন তৌহিদ হোসেন। 5 আগস্টকে ঘিরে নাশকতার শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।